أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ মহান রবের অশেষ শুকরিয়া আদায় করছি। আমরা বেসিক আইডি কোর্সের আজকে দ্বিতীয় ক্লাস করব ইনশাল্লাহ। তো এই সকালের সময়টা আমরা একটা স্কিল ডেভেলপমেন্টে দেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের এই সময় বারাকা দান করেন। আমরা যে কাজগুলো শিখবো সেই কাজগুলো যাতে আমরা প্র্যাকটিক্যালি আমাদের লাইফে যেখানে যেটা প্রয়োজন সেইগুলা করতে পারি, মহান রবের কাছে সেই প্রার্থনা করছি। আশা করি আপনারা প্র্যাকটিস করতেছেন, এবং যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আশাবাদী কোর্স শেষে আপনারা ভালো কিছু শিখে যাবেন ইনশাল্লাহ। যে আজকের আমাদের ক্লাসের আলোচনা হচ্ছে প্যারাগ্রাফ সাজানো এবং লাইন স্পেসিং। প্যারাগ্রাফ নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসি। লাস্ট ক্লাসে অলরেডি আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাথে পরিচিত হয়েছিলাম, কোথায় কি আছে। পাশাপাশি এখান থেকে ফন্ট নিয়ে আলোচনা করছিলাম এবং ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, পাশাপাশি এখান থেকে বেশ কয়েকটা টুলস আছে যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা শিখব। তো এখানে প্যারাগ্রাফ নিয়ে আলোচনার আগে আমরা একটা প্যারাগ্রাফ লিখে ফেলি। তো সহজ উপায় এই প্রশ্নটা আপনারা করতে পারেন, তার আগে আমি উত্তর দিয়ে দিব। আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নিব শর্টকাটে। এই যে একটা ডামি প্যারাগ্রাফ নিয়ে নিলাম আমাদের প্র্যাকটিস করার জন্য। তো খুব বেশি প্রশ্ন আসে যে এটা আমি কিভাবে নিলাম। এটা নিতে হয় এইভাবে, ইকুয়াল সাইন লরেম লিখতে হবে। লরেম কয়টা প্যারাগ্রাফ চাই আমরা, ধরেন যে আমরা 5টা প্যারাগ্রাফ চাচ্ছি। প্রত্যেকটা প্যারাগ্রাফ কত সেন্টেন্স, কয়টা সেন্টেন্সের হবে, প্রত্যেকটা প্যারাগ্রাফ 10 সেন্টেন্সের। ওকে, এটাই ফর্মুলা। এটা লিখে যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে আপনার দেখেন 5টা প্যারাগ্রাফ কিন্তু চলে আসছে। উপরে একটা ছিল, এরপরে আরো নতুন 5টা প্যারাগ্রাফ তৈরি হয়েছে। এইটা জাস্ট ডামি প্যারাগ্রাফ, এই লেখাগুলোর কোনো মিনিং নেই, মিনিংলেস, শুধুমাত্র প্র্যাকটিসের জন্য আমরা তৈরি করি। ওকে, তো এই প্যারাগ্রাফটা আমরা তৈরি করে ফেললাম। এবার আমাদের প্যারাগ্রাফ রিলেটেড আলোচনাগুলো করা সহজ হবে। আমরা এখানে আরেকটা লাইন লিখে ফেলি, দিস ইজ হেডিং। তো এখন প্যারাগ্রাফের কনসেপ্টটা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কাজ করে সেটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, আমার সাউন্ড এবং স্ক্রিন শেয়ার হয়েছে কিনা একটু বলেন তো, সব ঠিকঠাক আছে? জি ভাই, শেয়ার ঠিক আছে। আচ্ছা, ওকে। তো প্যারাগ্রাফের কনসেপ্টটা মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যতক্ষণ পর্যন্ত একটা লাইন ব্রেক না দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত লাইন ব্রেক বা এন্টার না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই প্যারাগ্রাফটা কন্টিনিউ চলতে থাকে। যেখানে আপনি এন্টার দিবেন, ধরেন যে আমি এইখানে এসে যদি এন্টার প্রেস করি, তাহলে দেখেন এখানে 2টা প্যারাগ্রাফ হয়ে গেল। ঠিক আছে? তো মাইক্রোসফট ওয়ার্ডে প্যারাগ্রাফটা এইভাবে কাজ করে। তা আমি যখন ব্যাক স্পেস চাপ দিলাম, এটা আবার এই লাইনের পর থেকে শুরু হইলো, তার মানে এটা একটা প্যারাগ্রাফে পরিণত হইল। এখন আমি যদি এইখানে দেখেন এইটা আমার একটা প্যারাগ্রাফ হিসেবে আছে, এইটা আরেকটা প্যারাগ্রাফ হিসেবে আছে। যদিও এটা পুরো লাইন না, 2-3টা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়েছে, তারপরেও সমস্যা নেই, আমি লাইন ব্রেক দিয়ে দিচ্ছি মানে এটা একটা প্যারাগ্রাফ হিসেবে কাজ করবে। ওকে, তো এবার আসুন প্যারাগ্রাফ রিলেটেড আমাদের ফাংশনাল ডিস কি কি আছে। প্রথম যেটা সেটা হচ্ছে আমি এখান থেকে দেখাইতে চাই অ্যালাইনমেন্ট। আপনার প্যারাগ্রাফের লেখার অ্যালাইনমেন্ট আপনি এইখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন এখন লেফট অ্যালাইনমেন্টে আছে, দেখেন এই যে লেফট থেকে শুরু হয়েছে আমার লেখাটা। এখন যদি আমি এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট চাপ দিই তাহলে সেন্টারে চলে আসছে। আবার এইখান থেকে চাইলে আমরা রাইট অ্যালাইনমেন্টে নিয়ে যেতে পারি। তো এই 3টা অ্যালাইনমেন্ট আছে, যে অ্যালাইনমেন্ট গুলো আমরা আমাদের মতো করে কন্ট্রোল করতে পারি। আমার লেখাটা লেফট অ্যালাইনমেন্টে থাকবে নাকি
রাইটে থাকবে নাকি সেন্টারে থাকবে। ওকে। তো এইগুলোর প্রত্যেকটার আবার শর্টকাট আছে। মাউস এখানে নিয়ে নিলে আপনি দেখতে পাবেন যে এটা শর্টকাটটা কি। লেফট অ্যালাইনমেন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল+L, লেফট। তাহলে আমি যদি এটাকে সেন্টারে নিতে চাই, কন্ট্রোল E, কন্ট্রোল L দিলে লেফট, কন্ট্রোল R দিলে রাইট। লেফট, রাইট, সেন্টার। তো কন্ট্রোল C তে সেন্টার হইলে ভালো হইতো, কিন্তু কন্ট্রোল C তে তো আমাদের ওই যে কপি এর শর্টকাটটা আছে, এই কারণে কন্ট্রোল C তে হচ্ছে না। কন্ট্রোল E চাপলে হচ্ছে আমার সেন্টারে আসে। আরেকটা চমৎকার অ্যালাইনমেন্ট আছে, সেটা হচ্ছে জাস্টিফাই। এই জাস্টিফাইটা আমরা হচ্ছে বড় প্যারাগ্রাফে দিচ্ছি। এখান থেকে দেখেন আমি জাস্টিফাই দিয়ে দিলাম। জাস্টিফাই দিলে হইলো কি, এটা আসলে লেফট রাইট কোনোটাই না, এটা দিন শেষে হচ্ছে দুই পাশটা সমান রাখতেছে। দেখেন, এই পাশটা আমার সুন্দর সমান আছে, এই পাশটাও সুন্দর সমান আছে। জাস্টিফাইটা যদি আমরা অফ করে দিই, কন্ট্রোল J চাপি আরেকবার, তাহলে দেখেন এই যে বাম পাশটা আমার ঠিকই সুন্দর সমান আছে, কিন্তু ডান পাশটা কিন্তু এলোমেলো। জাস্টিফাই দিলে দুই পাশটাই সে সমান করে ফেলতেছে। ঠিক আছে, জাস্টিফাই করে দিলাম, দেখেন দুই পাশটা আমার একেবারে সমান হয়ে গেছে। তাহলে আমরা চারটা অ্যালাইনমেন্ট দেখলাম: লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই। ওকে। তো এই অ্যালাইনমেন্টগুলো আমার যেখানে যখন যেটা প্রয়োজন হবে সেখানে সেটা ব্যবহার করতে পারবো। ইভেন এই অ্যালাইনমেন্ট কিন্তু আমরা টেবিলের ভিতরে ব্যবহার করতে পারবো। তো যেখানে প্রয়োজন হবে সেখানে এটা এই একই সিস্টেমে ব্যবহার করব। এরপরে আছে আমাদের এইখানে লাইন স্পেসিং বা লাইন হাইট, প্যারাগ্রাফ স্পেসিং। একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ কতটুকু হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। যেমন এখানে সিঙ্গেল স্পেসিং দেওয়া আছে, মানে 1, এখান থেকে আমরা বাড়াইতে পারি 1.15, 1.5, 2। দেখেন আমি যত বেশি দিচ্ছি তখন কিন্তু আমার লাইনের গ্যাপগুলো তত বাড়তেছে। ঠিক আছে। তো এই গ্যাপগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি লাইন স্পেসিং, এখান থেকে আমার যেটা প্রয়োজন। তো নর্মালি 1.15 এটা থাকে, এটা দিলেই যথেষ্ট। তারপর আপনার প্রয়োজন অনুসারে আপনি কমায় বাড়ায় নিতে পারেন। যেমন যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন লিখি তখন 1.5 দিই, কারণ হচ্ছে একটা A4 সাইজে অ্যাপ্লিকেশন আপনি যদি হাতে লিখেন এক পৃষ্ঠায় জায়গা হয় না মাঝে মাঝে, খুব মানে ছোট করে না লিখলে। কিন্তু সেটাই যদি আপনি টাইপ করে লিখেন তখন দেখবেন যে একেবারে ছোট মনে হচ্ছে। তো ফর্মালি 1.5 দিলে এটা সুন্দর লাগে। আর অ্যাপ্লিকেশন, দলিলপত্র, এইগুলাতে একটু গ্যাপ রাখতে হয় যাতে একটার সাথে আরেকটা না মিলে যায়, একটু সিকিউরিটি পারপাসও। তো নর্মালি আমরা 1.15 ইউজ করব, আর কিছু কিছু জায়গা হয়তো বা 1.5 ইউজ করব। এর চাইতে বেশি কিন্তু ইউজ করার প্রয়োজন হয় না। বাই এনি চান্স আপনার আম, কিছু কিছু এক্সেপশনাল কেসে দরকার, সেটার জন্য আপনি ইউজ করতে পারেন, কিন্তু নর্মালি এগুলো লাগে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে শেডিং। এইখান থেকে আপনি একটা শেড কালার বা ব্যাকগ্রাউন্ড টাইপ কালার দিতে পারেন এই প্যারাগ্রাফের জন্য। প্রত্যেকটা প্যারাগ্রাফে আপনি আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন। তো এটাতে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, দেখেন এখান থেকে ধরেন যে আমি রেড কালার দিয়ে দিলাম, পুরো প্যারাগ্রাফটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। আবার এইখান থেকে এইটাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ধরেন যে এখান থেকে সবুজ কালার। ঠিক আছে। তো পুরো প্যারাগ্রাফটাই কিন্তু এখানে স্পেসিফিক, মানে এই টেক্সটটুকু না, পুরো প্যারাগ্রাফটাই আমার এই ব্যাকগ্রাউন্ড শেড কালার হয়ে গেল। তা আপনি প্রত্যেকটা প্যারাগ্রাফে এভাবে ধরে ধরে ইন্ডিভিজুয়াল শেডিং দিতে পারেন। তো নো কালার যখন দিয়ে দিবেন তখন এই কালারগুলো আর থাকবে না এইখান থেকে। তো প্রত্যেকটা প্যারাগ্রাফ ধরে ধরে কালার দিতে পারেন। এইখানে আমরা কিন্তু এই যে হাইলাইটার দেখছিলাম, হাইলাইটার আর প্যারাগ্রাফের শেডিং কালার কিন্তু এক না, দুইটা কিন্তু দুই জিনিস। এটা ফুল প্যারাগ্রাফে পড়তেছে, আর হাইলাইট আপনি স্পেসিফিক যতটুকু সিলেক্ট করছেন ততটুকুর উপর পড়তেছে। ওকে। আপনি ইভেন দুইটা একসাথেও দিতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বর্ডার। আপনি প্যারাগ্রাফে চাইলে বর্ডার দিতে পারেন,
যেমন ধরেন যে আমি এই প্যারাগ্রাফটার চারো সাইডে একটা বর্ডার দিতে চাই, তখন এইখান থেকে অল বর্ডার্স দিয়ে দেন। তাহলে দেখেন চারোদিকে আমার বর্ডার হয়ে গেল। তো এই বর্ডারটাকে কন্ট্রোল করা যায় যে আমি স্পেসিফিক একদিকে এই বর্ডার দিব। তো এখান থেকে দেন আমরা নো বর্ডার দিয়ে দিলাম, তাহলে আর বর্ডার গুলো থাকলো না। তো আমি চাচ্ছি এই প্যারাগ্রাফের নিচে একটা বর্ডার হবে, তখন আমরা এইখান থেকে বটম বর্ডার দিয়ে দিব, এই যে বটম বর্ডার। দেখেন এটার নিচে একটা বটম বর্ডার হয়ে গেছে। যেহেতু এটা হচ্ছে আমার প্যারাগ্রাফের, এই কারণে ফুল এরিয়া জুড়েই কিন্তু এই লাইনটা চলে আসছে। তো এই লাইনটা কিন্তু আমরা এইখান থেকে ইনসার্ট থেকে শেপ নিয়ে লাইন দিয়ে করি নাই। আমরা কি করছি, জাস্ট এখান থেকে প্যারাগ্রাফের বটম বর্ডার দিয়ে দিছি। অনেকে এই অপশন খুঁজে পায় না যে এটা কোথা থেকে করতে হয়। ঠিক আছে। তো এইভাবে আমরা প্যারাগ্রাফ রিলেটেড কাজগুলো করতে পারি। এখান থেকে আমরা নো বর্ডার দিয়ে দিলে বর্ডারগুলো চলে গেল। তো এই হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট, লাইন স্পেসিং, শেডিং এবং বর্ডার। এই কাজগুলো আমরা এইভাবে সিম্পলি করতে পারি। এরপরে উপরের দিকে আমাদের চমৎকার কিছু জিনিস আছে। সেগুলো হচ্ছে এখানে আমাদের একটা লিস্ট আছে। বুলেট লিস্ট তৈরি করার জন্য বুলেট পয়েন্ট আছে, অথবা আপনি নাম্বার দিয়ে লিস্ট তৈরি করতে পারেন, অথবা মাল্টি লেভেল লিস্ট তৈরি করতে পারেন। তিনটা জিনিস। একটা হচ্ছে আপনি বুলেট দিয়ে লিস্ট করতে পারেন বিভিন্ন আইকন দিয়ে, আর একটা নাম্বার দিয়ে লিস্ট তৈরি করতে পারেন, আরেকটা এইগুলা মিলে কম্বাইন্ড মাল্টি লেভেল লিস্ট করতে পারেন। তো চলেন একটা একটা করে দেখি। ধরেন যে আপনি একটা লিস্ট তৈরি করতে যাচ্ছেন। লিস্ট হচ্ছে শপিং লিস্ট। শপিং লিস্টে এইখান থেকে আপনি একটা লিস্ট অন করে দেন। ধরেন যে আমি এই টিক চিহ্নটা দিয়ে দিলাম। তা আমাদের কি কিনতে হবে? রাইস কিনতে হবে, চাল, পটেটো, ম্যাঙ্গো, ফ্রুটস, তারপরে হচ্ছে অ্যাপেল, এগুলা কিনতে হবে। তো এই যে লিস্টটা হয়ে যাচ্ছে অটোমেটিক, কারণ আমরা এখান থেকে একটা লিস্ট সিলেক্ট করে দিছিলাম। অটোমেটিক কিন্তু আমার লিস্ট হয়ে যাচ্ছে। তো এই লিস্টটাকে আমরা চাইলে এই বুলেট পয়েন্টটা চেঞ্জ করতে পারি আবার এইখান থেকে ক্লিক করে। ধরেন যে আমরা এই বুলেটটা দিয়ে দিলাম। ফাইন, কাজ হয়ে গেছে। তো এইখান থেকে আমি চাইলে যদি এইখানে আরেকবার ক্লিক করি, তাহলে এই লিস্টের বুলেট অপশনগুলো কিন্তু চলে গেছে। মানে এটা এখন আর লিস্ট আকারে নাই, নর্মালি লাইন, নিচে নিচে লাইন আকারে আছে। তার মানে আপনি চাইলে কিন্তু এইখান থেকে আগে লিস্ট করেও পরে বুলেট অপশন অ্যাড করতে পারেন, অথবা আপনি আগে থেকেই বুলেট অপশন পছন্দ করে কাজ শুরু করতে পারেন। অ্যাপেল দিয়ে দিলাম। ধরেন যে আমি এখানে আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে ব্যানানা। তো এখন এইগুলাকে সিলেক্ট করে আমি চাইলে যে কোনো সময় এইভাবে বুলেট অ্যাড করতে পারি। সিলেক্ট করে জাস্ট এইখান থেকে বুলেটে চাপ দিলেই হবে। এবং আপনি যখনই এন্টার প্রেস করবেন, তখন নতুন আরেকটা অপশন তৈরি হবে। তো এইভাবে আপনি বুলেট ইউজ করতে পারেন। আরেকটা চমৎকার অপশন হচ্ছে নাম্বারিং। এইখান থেকে দেখেন নাম্বারিং অপশন আছে। তো 1 2 3 দিতে পারেন আপনি এইখান থেকে, অথবা 1 2 3 ব্র্যাকেট দিয়ে ইউজ করতে পারেন। তো এভাবে আপনার এখানে রোমান সংখ্যা আছে, এবিসিডি আছে, যেটা প্রয়োজন হয় সেটা আপনি এভাবে ইউজ করতে পারেন। আবার এইগুলো আপনি চাইলে কাস্টমাইজ বানায়ও নিতে পারেন, যে আমি আমার মতো করে ব্যবহার করবো। এই যে দেখেন এখানে বেশ কিছু বানানো আছে, বিষয় 1 2 3 4 5 6 বাংলায়, দেখছেন? তো এইগুলা বানায় নেওয়া আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। কাস্টমাইজ কিভাবে করবেন? ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, এটাতে চলে আসবেন। এখানে আপনি কিভাবে চাচ্ছেন, যেমন ধরেন যে এই যে সিক্সটা তো আমার নাম্বার, এর আগে পরে যদি কিছু চান এগুলো জাস্ট লিখে দিলেন, নাম্বার অথবা সিরিয়াল দিয়ে দিই। তো আমরা এভাবে দিয়ে দিলাম। দেখেন এই যে সিরিয়াল 1, সিরিয়াল 2, সিরিয়াল 3। এবং আপনি যখনই নিচে কিছু নিচে নিচে যাবেন, অটোমেটিক কিন্তু এই সিরিয়াল বাড়তেছে। ঠিক আছে। তো এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। নর্মালি এতটা প্রয়োজন হয় না, 1 2 3 4 5 এরকম দরকার হয়। দেখেন এই যে এই জিনিসটাও হয়তো বা আপনার ওইখানে নাই। মানে এক, দুই পাশে ব্র্যাকেট দেওয়া 1 2 3 4, এটাকেও কিন্তু আপনি এই যে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন।
যে দুই পাশে ব্র্যাকেট দিয়ে কন্ট্রোল করতে পারেন। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে আমি নাম্বার দিয়ে লিস্ট করতে পারি, আর একটা হচ্ছে বুলেট দিয়ে লিস্ট করতে পারি। এরপর যেটা আছে মাল্টি লেভেল লিস্ট, এই মাল্টি লেভেল লিস্ট আপনি এখান থেকে পছন্দও করে দিতে পারেন। এরপরে যেটা কাজ করতে হবে, ধরেন যে আপনি রাইস, চাল কিনতেছেন, চালের আবার কয়েকটা টাইপ আছে, তো সেই টাইপগুলো আপনি এখানে ডিফাইন করতে চান, তখন আপনি এখান থেকে এন্টার প্রেস করেন। এন্টার প্রেস করলে তো এটা 2 নাম্বার চলে আসলো। এন্টার প্রেস করে এবার ট্যাব চাপেন, কিবোর্ডের একটা ট্যাব আছে, ট্যাব বাটন, সেইটাতে চাপ দেন। এতে কি হলো, এই যে একের আন্ডারে এই যে সাব পয়েন্ট তৈরি হয়েছে। রাইসের ভিতরে আমরা আমন, তারপরে 28 বা মিনিকেট, কাটারি, নাজির শাইল, এইভাবে আমরা দেখেন সাব পয়েন্ট আমরা তৈরি করে ফেললাম। তো এইগুলো আপনি মাল্টি লেভেল লিস্ট করতে পারবেন এইখান থেকে, অথবা ওইটাতেও যাওয়ার দরকার নেই, আপনি চাইলে এখান থেকে ট্যাব চাপ দিলে আরেকটা সাব পয়েন্ট তৈরি হয়ে যাবে। ধরেন যে আপনি নাজির শাইলের আবার সাব পয়েন্ট তৈরি করতে চাচ্ছেন, তখন আপনি এটার আন্ডারে একটা এন্টার দিবেন, তারপর ট্যাব চাপবেন। ট্যাব চাপলে দেখেন এটার আন্ডারে আবার হয়ে গেল। তা আমরা যদি করি যে N1, এইরকমের আপনি বুলেট পয়েন্ট মাল্টি লেভেলে নিয়ে যাইতে পারেন। Okay? তো দেখেন এখানে আমরা হচ্ছে বুলেট তৈরি করলাম, এবং প্রত্যেকটার জন্য কিন্তু আপনি আলাদা আলাদা করতে পারেন, যে আমি এই এই লেভেলের বুলেট গুলাকে চেঞ্জ করে এইটা দিয়ে দিলাম, এই লেভেলটা চেঞ্জ করে আমি হচ্ছে এইটা দিয়ে দিলাম। তারপরে যেভাবে যেটা সুবিধা হয় সেভাবে আপনি সেট করতে পারেন। ওকে, তো এইভাবে আপনি লিস্ট তৈরি করে ফেলবেন। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইন্ডেন্টেশন। এখানে দেখেন একটা ইন্ডেন্টেশন অপশন আছে, আপনি চাইলে ইন্ডেন্ট ইউজ করতে পারেন। দেখেন আমার এই যে যে মার্জিন আছে, মার্জিন নিয়ে আমরা পেজ লেআউটের পেজ সেট আপ করবো যখন, তখন কথা বলবো। তো এইখানে আপনি যেটা করতে পারেন, আমার আমি আরেকটা প্যারাগ্রাফ নিয়ে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই যে আমার এখানে দুইটা প্যারাগ্রাফ আছে, আমি এই প্যারাগ্রাফের সেকেন্ড প্যারাগ্রাফের ইন্ডেন্টেশন বাড়াই দিতে চাই। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্ট আর একটা ইনক্রিজ ইন্ডেন্ট। তো ইন্ডেন্টেশনটা আপনি মানে শুরুর একটা গ্যাপ দিতে চান আপনি, তো ইন্ডেন্টেশন আপনি এইভাবে বাড়াই দিতে পারেন। এখান থেকে চাপ দিলে এটা কমবে, এইদিকে চাপ দিলে এটা বাড়বে। যেমন ধরেন যে আপনি চাচ্ছেন আপনি এই আপনার লেখার ভিতরে একটা পার্টকে আপনি চাচ্ছেন এটা কোটেশন টাইপের দেখাইতে, তো এরকম একটু বড় করে দেন, কন্ট্রোল দেন, ইটালিক হয়ে গেল। তারপর আমি এটা লেফট বর্ডার দিয়ে দিই, ঠিক আছে? তাহলে দেখেন এটা একটু এই টাইপের মনে হচ্ছে যে এটা কোটেড কোনো কথা, ঠিক আছে? তো এইভাবে আমরা ইন্ডেন্টেশন ইউজ করতে পারি। এরপরে আছে আমাদের টেক্সট ডিরেকশন, লেফট টু রাইট, রাইট টু লেফট। বিশেষ করে আরবি লেখার ক্ষেত্রে টেক্সট ডিরেকশনটা আরটিএল ফরম্যাটে দিতে হয়, রাইট টু লেফট। আমরা বাংলা এবং ইংরেজি লিখি লেফট টু রাইট, বাম পাশ থেকে ডান দিকে লেখাগুলো ডিরেকশন হয়। আর আরবির ক্ষেত্রে, উর্দু বা ফার্সির ক্ষেত্রে তখন দেখা গেছে R12 ফরম্যাটে যাইতে হয় আমাদের। এরপরে এখানে প্যারাগ্রাফ মার্ক একটা অপশন আছে, এটা চাপ দিলে হয় কি, এই যে প্যারাগ্রাফ কোথায় কোথায় আছে অর্থাৎ লাইন ব্রেক গুলা এবং স্পেস কোথায় কোথায় আছে সেগুলো দেখা যায়। এই যে দেখেন এখানে একটা স্পেস আছে, ডট দিয়ে বোঝাচ্ছে যে এখানে একটা স্পেস আছে, আর এইখানে এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে এই লাইন ব্রেক হয়েছে, মানে প্যারাগ্রাফ শেষ। তো এটাকে অফ করে দিলে এটা আর থাকবে না, ঠিক আছে? এভাবে অনও করে দিতে পারেন, অফ করে দিতে পারেন। তো এটা জাস্ট দেখার জন্য যে কোথায় প্যারাগ্রাফ আছে, কোথায় স্পেস আছে, সেগুলো দেখার জন্য এগুলা ভালো। এই পাশে দেখেন ফাইন্ড একটা অপশন আছে, ফাইন্ড অপশন দিয়ে আমরা হচ্ছে কোনো একটা শব্দ, কোনো একটা বাক্য খুঁজে বের করতে পারি। ফাইন্ডে চাপ দেন, আমি ধরেন যে খুঁজতেছি এইখান থেকে এই শব্দটা খুঁজতেছি, দেখেন এই যে দেখেন এখানে কিন্তু সে ধরে ফেলছে যে একটা শব্দ এরকম আছে। তারপরে আমি যদি লরেম লিখে সার্চ দিই, এই যে দেখেন লরেম পাইছে 3টা, এই যে 3টা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনি
কোন একটা শব্দ সহজেই খুঁজে বের করতে পারেন, এবং ক্লিক করে, এই যে এখান থেকে ক্লিক করে কিন্তু চলে যেতে পারেন যে কোনটাতে যাইতে চাচ্ছেন। ওকে। তো সহজে তো খুঁজে বের করলাম, এখানে রিপ্লেসও করে ফেলতে পারেন। আপনি যেমন লরেম শব্দটাকে রিপ্লেস করে দিয়ে দিলাম হচ্ছে হাবিব, হাবিব দিয়ে রিপ্লেস করে দিলাম। তো এখান থেকে রিপ্লেস অল দিলে সবগুলা যে কয়টা লরেম আছে সবগুলা রিপ্লেস হয়ে যাবে। আর যদি রিপ্লেসে চাপ দেন তাহলে এই যে এইটা যে সিলেক্টেড আছে এইটা শুধু রিপ্লেস হবে। তো আমরা রিপ্লেস অল দিয়ে দিই, দেখেন তিনটা রিপ্লেসমেন্ট করে ফেলছে। এখন যদি আপনি ওই যে যে লরেম লিখে সার্চ করছিলেন, ফাইন্ডে গিয়ে লরেম লেখেন, এখন কিন্তু কোনো লরেম নাই, দেখেন নো ম্যাচেস, কোনো কিছুই এই লরেম নামে খুঁজে পাচ্ছে না। ওকে। কারণ কি? কারণ হচ্ছে লরেম গুলো হাবিব দিয়ে আমরা কনভার্ট করে ফেলছি। এখন যদি হাবিব লিখে সার্চ দিই এখানে, তাহলে দেখেন আমাদের ওই যে তিনটা হাবিব কিন্তু খুঁজে পাওয়া গেছে। এইভাবে আপনি বড় কোনো ডকুমেন্টে চাইলেও যে এই বানানটা আমার ভুল হয়েছে সব জায়গায়, অথবা এই জিনিসটাকে আমি রিপ্লেস করে ফেলতে চাই এইটা দিয়ে, তখন আপনি এই যে রিপ্লেস যে অপশনটা আছে আমাদের, সেটা দিয়ে এই কাজগুলো করে ফেলতে পারেন। এরপরে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে সিলেক্ট। এখানে সিলেক্ট অল যদি চাপ দেন, সব একসাথে সিলেক্ট করতে পারেন। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ, কন্ট্রোল এ। এটা যদি চাপেন তাহলে সব একসাথে সিলেক্ট হয়ে গেল। আবার ফাঁকা ক্লিক করলে, যে কোনো জায়গায় ক্লিক করলে এই সিলেক্টটা চলে যায়। এরপরে হচ্ছে সিলেক্ট অবজেক্ট। এই সিলেক্ট অবজেক্টটা আমাদের কাজে লাগবে যখন আমার অবজেক্ট থাকবে, কোন একটা ছবি বা কোন একটা শেপ, এইগুলাকে ধরার জন্য। ধরেন যে আমি দেখাই, এইগুলো নিয়ে আমাদের পরবর্তী ক্লাস আছে। এখানে একটা শেপ তৈরি করছি। তো বাই এনি চান্স আপনার এই সব শেপটা হচ্ছে আহ ইয়াতে পড়ে গেছে, এই লেখার নিচে পড়ে গেছে, তখন আপনি এটাকে ধরতে পারতেছেন না। দেখেন এই যে আমি ধরতে পারতেছি না, কারণ লেখার নিচে পড়ে গেছে। লেখার নিচে কিভাবে পড়লো সেগুলো আমরা পরে দেখব। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট অবজেক্টে চাপ দিয়ে এই অবজেক্টটাকে ধরতে পারেন। ঠিক আছে। আপনার যখন অবজেক্ট সিলেক্ট করা থাকবে তখন আপনি এটা যেখানেই থাক সেখান থেকে সে ধরে নিয়ে আসবে। ওকে। তো সেটা একটা ছবি হোক, একটা শেপ হোক, বা একটা টেক্সট বক্স হোক, সবকিছুই এটা দিয়ে ধরতে পারবেন। এরপরে চমৎকার একটা জিনিস হচ্ছে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। আপনি একই স্টাইলের সব লেখাগুলোকে ধরতে চান। ধরেন যে আমি এখানে, আচ্ছা আমার এটা অবজেক্ট অন করা আছে, এটাকে অফ করে দিতে হবে। এইটাকে আমি ধরেন যে বোল্ড করলাম, এটা লিখে আন্ডারলাইন করলাম, এবং এইখান থেকে লাল কালার দিয়ে দিলাম। তো সেম ফরম্যাটটা আমি এইটাকেও দিলাম, এবং আবার এইটাকেও দিয়ে দিলাম। ঠিক আছে। তো এখন চাচ্ছি যে এই স্টাইলের যতগুলো লেখা আছে সেইগুলাকে আমি সিলেক্ট করতে। জাস্ট এইটাকে সিলেক্ট করে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, এটা চাপ দেন, দেখেন এই তিনটা একসাথে কিন্তু ধরে ফেলছি আমি। এবার আমি চাইলে এইগুলার সবগুলার কালার চেঞ্জ করে দিতে পারি একসাথেই। তো এটা খুবই স্মার্ট একটা জিনিস। আপনি সবগুলা হেডিং একসাথে ধরতে যাচ্ছেন, এটা দিয়ে ধরে ফেলতে পারবেন। ধরে একবারে আপনি সবগুলা হেডিং এ চাচ্ছেন যে ফন্ট সাইজ একটু কমাই দিব, বা সবগুলা হেডিং এর কালার চেঞ্জ করে দিলাম, বা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলাম। এই কাজগুলো সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং দিয়ে আপনি একসাথে সিলেক্ট করে তারপরে করে ফেলতে পারেন। ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাসের মৌলিক আলোচনাগুলো এইখানেই শেষ হয়ে গেছে। এখানে দেখেন অ্যালাইনমেন্ট নিয়ে আমরা কথা বলছি, লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই, চারটা অ্যালাইনমেন্ট। লাইন স্পেসিং নিয়ে কথা বলছি। নর্মালি আমরা হচ্ছে 1.15 অথবা 1.5 ইউজ করি। টু খুবই রেয়ার কেস, ইউজ করা লাগে না। বুলেট এবং নাম্বারিং নিয়ে কথা বললাম, কিভাবে লিস্ট তৈরি করতে হয়। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নিয়ে ব্যবহার করলাম আমরা, কোন একটা শব্দ খুঁজে বের করা, বা হচ্ছে কোন একটা শব্দকে অন্য একটা শব্দ দিয়ে চেঞ্জ করে ফেলা। এই কাজগুলো আমরা দেখলাম। এরপরে আছে আজকে আপনাদের হোমওয়ার্ক, সাথীদের নিয়ে ধরেন যে একদিনের একটা ট্যুর করবেন, সেখানে আপনার ইভেন্ট কি কি হইতে পারে সেই ইভেন্টগুলো একটা সুন্দর লিস্ট করে ফেলবেন, এবং 10টি ইসলামী সঙ্গীত বাছাই করে লিস্ট করে ফেলবেন। ওকে। ধরেন যে একটা ট্যুরে কি কি ইভেন্ট থাকে। ইভেন্ট থাকতে পারে আপনার একটা পোর্শনে আলোচনা থাকবে, যদি এটা ইভেন্ট না। ইভেন্টের ভিতরে থাকবে আপনার খেলাধুলা,
বিভিন্ন প্রতিযোগিতা, এই রকমের আপনার যে যে ইভেন্ট রাখতে চান, প্রতিযোগিতাগুলোর ভিতরে কি কি প্রতিযোগিতা রাখতে চান সেইগুলো আপনি নোট করে ফেলেন। তো এইভাবে মাল্টি লেভেল লিস্ট করে ফেলতে পারেন। অ্যান্ড আপনার একটা ট্যুরেতেও অনেক ইসলামী সঙ্গীত গাইতে হয়, সেইগুলোর একটা নোট আগে থেকে করে রাখেন, সেইখানে গিয়ে যাতে খুঁজতে না হয় যে কি কি সঙ্গীত আমরা গাইবো। ওকে। তো আজকের ক্লাসের মূল আলোচনা আমরা এখানেই শেষ করতে চাই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আচ্ছা, হ্যান্ড রেজ করে ফেলেন, আমরা হচ্ছে সবার প্রশ্ন একসাথে নিব। ভাই, টাইপিং এর গেমের যে নামটা বলছিলেন এটা একটু আবার বললে ভালো হতো ভাই। আবার একটু বলেন তো। টাইপিং এর জন্য গেমস এর নাম বলেছিলেন না দুইটা? আচ্ছা আচ্ছা, টাইপিং এর জন্য আপনারা জি টাইপ, ZTY.P, আমি লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে আপনারা গেমস খেলার সাথে সাথে টাইপিং স্পিড বাড়ায় ফেলতে পারেন। বাংলা টাইপিং শেখার জন্য তো একটা বিজয় একুশের সাইট আমি গত ক্লাসে দিছিলাম, শেখার জন্য ওইটা ইউজ করতে পারেন। কিন্তু সবচেয়ে ভালো আপনি যদি ইংলিশ পারেন, ইংলিশ টাইপিং, তাহলে আপনার হচ্ছে ধরে ধরে জাস্ট প্রতিদিন কিছু কিছু বাংলা লেখা শুরু করে দেন, তাহলে আপনার টাইপ স্পিড চলে আসবে। ওকে। আর কার কি প্রশ্ন আছে দেখি। হ্যাঁ, থিঙ্ক ট্যাঙ্কার, কি নাম ভাই? ওয়ালাইকুম ভাই। আলামিন। ওয়ালাইকুম আলামিন ভাই। জি ভাই। ভাই আমার কোশ্চেন হচ্ছে ভাই বাংলা বাংলা টাইপিংটা আর কি হচ্ছে, বাংলা টাইপিংটা হচ্ছে আমি বুঝতেছি না আর কি। একটু মানে হচ্ছে বিজয় ওইটাতে গিয়েছিলাম, ওটা দিয়ে হচ্ছে আমি কিছু করতে পারতেছি না আর কি। এটা প্র্যাকটিসের জন্য কি করবো আর কি? আচ্ছা, বাংলা প্র্যাকটিসের জন্য গত ক্লাসে যে লিঙ্কটা দিচ্ছিলাম বিজয় একুশে, এইখানে চলে আসবেন, এইখানে এসে প্র্যাকটিস করতে পারেন। যে এখানে ক, ক কিভাবে লিখবেন, এই যে এখানে দেখেন, প্রথমে শিফট চাপতে হবে, তারপরে এই যে এফ চাপবেন, তাহলে ক উঠবে। আর আপনার সহজ সমাধান হচ্ছে আপনার বাংলা একটা কিবোর্ড নিয়ে নেন। বাংলা কিবোর্ড নিলে বেশিরভাগ জিনিসই দেখবেন যে যেটা চাপতেছেন সেটাই উঠতেছে। বিশেষ করে একটু ঝামেলা হয় এটার ওই যে স্বরবর্ণগুলার ক্ষেত্রে প্রথমে একটু হষন্ত দিয়ে নিতে হয়। হষন্ত এই যে জি চেপে তারপরে হচ্ছে আকার রসিকার চাপলেই স্বরবর্ণগুলো আসে। যেমন এখানে এই যে অ আছে, অ উঠাইতে চান, প্রথমে এই হষন্ত চাপতে হবে, তারপরে আপনার এখান থেকে এফ চাপবেন মানে অ। তো এইটা দেখে দেখে আপনি একটু প্র্যাকটিস করেন। যেমন আপনি স্বরবর্ণ চাপেন, এবার হচ্ছে এই যে আপনার স্বরবর্ণতে চলে আসছেন, শিফট এই এফ চাপলেই এটা আপনার অজ আসতেছে। দেখেন আমি একটু দেখাই, শিফট এফ, আবার আ চাপবেন, এই যে জি এফ, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে যে কোনটা চাপতে হবে। তো এটা এইখান থেকে কন্ট্রোল করার চাইতে আপনার জন্য ভালো হয় আপনি কিবোর্ড দেখে দেখে ট্রাই করেন। তবে এখান থেকে ইনস্ট্রাকশন নিতে পারেন যে এ- এইটা চাপতে হলে কি করতে হবে, বা এই অক্ষরটা যদি আমি তুলতে চাই তাহলে কি করতে হবে, সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। অথবা আপনি এখানে বাংলা টাইপিং লিস্ট এরকম কিছু একটা লেখেন, তাইলে আপনি এখানে বুঝতে পারবেন যে কোন কিবোর্ড চাপলে কোন অক্ষর উঠবে। এটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। জি ভাই। এটা দিয়ে ট্রাই করেন, কোথাও যদি আটকে যান যে ভাই এটা পারতেছি না, তখন বলেন যে এটা কিভাবে করে, তখন আমি দেখাই দেব। এমডি ইসরাফিল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
বিজয় বাংলা দিয়ে আগে কাজ করতাম, মানে টাইপিংটা করতাম মোটামুটি পারি। এখন বিজয় বাংলাটা আমার এখান থেকে হয়ে গেছে, দেখা যায় টাকা দিয়ে করা লাগবে। বা এই যে বিজয় পুশ যেটা দিয়েছেন, এটা কিভাবে করবো, মানে ওটা ডাউনলোড করার জন্য আমি একবার ট্রাই করেছিলাম, বিজয় বাংলাটা আমার এখান থেকে হয়ে গেছে। মানে বিজয় আ- বাংলাটা আমার আমার ইয়াতে আছে, ডেস্কটপে আছে, কিন্তু থাকার পরেও কিন্তু এটা সামনে আসছে না, যেটা ওই হাইড হয়ে রয়েছে। এই ওইটা ছিল। কি ওপেন হয় না এরকম, মানে কাজই হচ্ছে জি না? জি, ওপেন হয়নি, ওপেন হয়নি, জি। ওটা আমি আচ্ছা, এটা আবার, জি, ওপেন করার ওটা আমি, জন্য আপনি আগে দেখেন হ্যাঁ, যে আপনি এইখান থেকে সার্চ করে বিজয় বায়ান্ন পান কিনা। বিজয় বায়ান্ন সার্চ করে যদি আসে, যেমন এই যে নিচে চলে আসছে এই যে বিজয় বায়ান্ন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি এই যে শো স্টপ বার, এই যে উপরে উপরে নিয়ে আসতে পারেন। যদি এই ইস্যু হয় তাহলে তো ভিন্ন কথা। আর যদি মনে করেন যে এটা কাজই করতেছে না, আনইনস্টল করে নতুন করে ইনস্টল করতে হবে, তাহলে নতুন একটা ভার্সন নিয়ে নিবেন, নিয়ে ইনস্টল করে ফেলবেন। তো সেক্ষেত্রে যদি এখন ওটা, ওইটা এখন ওইটা নিতে গেলেই মানে নো ইয়া দেখাচ্ছে কি, মানে এরকম নিয়ে দেখাচ্ছে ওইটা, বিজয় আপনি বানানো। কি আপনি কি কম্পিউটারে আছেন? জি জি, আমি ডেস্কটপে আছি। তাহলে আপনি একটু স্ক্রিন শেয়ার করে দেখান জিনিসটা। স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ারের অপশনে যদি একটু বলতেন, আমি আপনি ওই যে জুম থেকে দেখেন, শেয়ার একটা অপশন আছে। শেয়ার, রিকোয়েস্ট দেখা যাচ্ছে না? না, আবার একটু শেয়ার করেন। এখন আসছে শেয়ার। হ্যাঁ, আসতেছে। হ্যাঁ, দেখান। আমি যদি এখানে আসি, যে বিজয় বানানো, বিজয় বানানোতে ওরা আচ্ছা, এটা কিন্তু আপনার ইনস্টল করা নাই, এটা রার ফাইলটা আছে। এখন জিনিস কি হবে এটা, আমি হ্যাঁ, ওপেন করেন এটা। হ্যাঁ, এই যে বিজয় বায়ান্নটাকে এক্সট্রাক্ট করে ফেলেন। এটা এটা কেটে ফেলেন, এটা কেটে ফেলেন। ক্লোজ দেন। হ্যাঁ, এবার এই যে বিজয় বায়ান্নর উপর ডাবল ক্লিক করেন। হ্যাঁ, ওই যে ইএক্সি 3 নাম্বার ফাইলটাতে ডাবল ক্লিক করেন। 3 নাম্বার, বিজয় বানানো উপরেরটা, 3 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, ডাবল ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, নেক্সট। জি, নেক্সটে যান, অ্যাগ্রি দিয়ে দেন, আই অ্যাগ্রি। নেক্সট, আবার নেক্সট। এখানে কি দেখাচ্ছে? হ্যাঁ, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার কাছে প্রোডাক্ট কি চাইতে পারে, ওই যে দেখেন 1 নাম্বার ফাইলে কি আছে, ওই কি গুলো আপনাকে দিয়ে দিতে হবে। বলে যে এখানে এই যে এখান থেকে দেখা যাচ্ছে আমার এটা এখন স্ক্রিনটা। হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনার এটা কি ইনস্টল হচ্ছে এরকম না? না না, এরকম কিছু হয়ে দেখাচ্ছে না গেছে। তো। একটা তাহলে ইয়েস, একটা নো আছে, কিন্তু ইয়েসটার ই নেই, নোটা ই দাও আর কি। আচ্ছা, আপনার স্ক্রিনটা ইএস দিয়ে দেন। ইয়েস তো দিয়েছি, তারপরে কন্টিনিউ আছে। হ্যাঁ, প্লিজ ওয়েট। আমি গতকালকে এটা মাইক্রোস অনেক অনেক ট্রাই করলাম, কিন্তু এই করতে পারতেছিলাম না। দেখা, এই তো হয়ে গেছে, ক্লোজ করে দেন। ইয়েস,
হ্যাঁ, রেজিস্টার দিতে হবে। আচ্ছা ভাই, রেজিস্টার দিক, রেজিস্টার দিয়ে আবার জয়েন করুক। আর কার প্রশ্ন আছে? রুবেল ভাই, ডায়নামিক ইনস্টিটিউট। সালাম আলাইকুম ভাই। ওই যে আমাদের হচ্ছে যে সিলেক্টেড অপশনে সিলেক্ট অবজেক্ট এবং সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, এটা হচ্ছে আরেকবার একটু যদি ডিসক্রাইব করতেন আর কি। আচ্ছা, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, এটার কাজ হচ্ছে একই স্টাইলের সবগুলা লেখা সে ধরে ফেলবে। যেমন আমার এই স্টাইলের লেখা আছে এইখানে, এইখানে এবং এইখানে। তো এই তিনটা লেখাকে আপনি একসাথে তো ধরতে পারতেছেন না। এটা সিলেক্ট করার পরে আবার এটা সিলেক্ট করতে গেলে কিন্তু ওইটা আর সিলেক্ট থাকতেছে না। আবার এটা সিলেক্ট করলে আবার ওইগুলা সিলেক্ট থাকতেছে না। তো একসাথে যদি সবগুলা সিলেক্ট করতে চান, এবং এটা তো এক পৃষ্ঠায় আছে, দেখা যাচ্ছে। আপনার যদি বড় একটা ডকুমেন্ট হয়, সেম স্টাইলের লেখাগুলোকে একসাথে সিলেক্ট করার রাস্তা হচ্ছে এইটা। প্রথমে হচ্ছে যে কোনো একটা লেখায় দিলেন, দেখাই দিয়ে তারপরে এখান থেকে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, এইটা চাপ দিলে আপনার এই লেখাগুলা একসাথে সিলেক্ট হয়ে গেল। ওকে, এটা হচ্ছে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, একই স্টাইলের সব লেখা। যেমন এইখানে এসে আমি যদি সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং দিই, দেখেন এই স্টাইল মূলত, এটা তো নর্মাল স্টাইলই, কারণ সব ধরে ফেলছে। কিন্তু স্পেসিফিক যদি ধরে যে কিছু কিছু স্টাইল করা থাকে, তখন আপনি এইভাবে ধরতে পারেন। যেমন আমি এখানে যদি ডিফারেন্ট একটা স্টাইল করি, এখানে আমি ধরেন বোল্ড করলাম, ইটালিক করলাম, এবং এইখান থেকে এই যে অরেঞ্জ টাইপের একটা কালার দিয়ে দিলাম, এবং এই স্টাইলটা আমি এইখানেও দিয়ে দিলাম। তো এই যে এই স্টাইলের আমার দুইটা লেখা আছে, তখন আমি কি করব, এখান থেকে সিলেক্ট টেক্সট সিমিলার ফরম্যাটিং এটা দিয়ে দিলাম, তাহলে দেখেন এই দুইটা ধরছে। তো যেখানে যেখানে এই স্টাইলটা পাবে, সেখানে এই লেখাগুলা ধরে ফেলবে সে। আরেকটা বলছিলাম, সেটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট। আপনি যদি কোনো অবজেক্ট সিলেক্ট করতে চান, এটা আমরা অবজেক্টের ক্লাস, এখনো তো অবজেক্ট তৈরি করি নাই। নেক্সট কোন একটা ক্লাসে আমরা হয়তো অবজেক্ট নিয়ে কাজ করব। সেটা অবজেক্ট কোনগুলা? অবজেক্ট হচ্ছে ইমেজ, তারপরে শেপ। এইগুলা যদি কখনো আপনার লেখার নিচে পড়ে যায় বা আপনি ধরতে পারতেছেন না, এরকম হয়, তখন এই যে সিলেক্ট অবজেক্ট এই অপশন দিয়ে ধরতে পারবেন। ওকে, আচ্ছা। মায়াজ রাজিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আমি কাজ করতেছি ডেস্কটপে। তো ডেস্কটপে কোনো ইন্টারনেট কানেকশন নাই। তো সেই ক্ষেত্রে আমি ডেস্কটপের কাজটা কিভাবে ফোনে আনবো এবং ফোনে এখানে শেয়ার করবো, এটা একটু বললে ভালো হতো ভাই। কি কাজ ফোনে আনবেন? এই যে আপনি যে বাড়ির কাজগুলো, হোমওয়ার্ক গুলো দিতেছেন, ডেস্কটপে করতেছি আর কি, ডেস্কটপ থেকে ফোনে আনার আনতে পারতেছি না আর কি। ইউএসবি কেবল দিয়ে নিয়ে আসেন, অথবা ফোনে আপনার ইন্টারনেট কানেকশন, এই ডেস্কটপ ইন্টারনেট কানেকশনের ব্যবস্থা করেন ফোন থেকে। ফোন থেকে ইউএসবি দিয়ে কিন্তু সরাসরি নেট কানেকশন দেওয়া যায়। মানে আপনার হয়তো বা ইন্টারনেটের ব্রডব্যান্ডের লাইন নাই, তা না থাকলেও আপনার মোবাইলে তো ইন্টারনেট আছে। তো ইউএসবি কেবল দিয়ে সরাসরি মোবাইল থেকে আপনি চাইলে ইন্টারনেট ইউজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে ভাই। আপনি, আপনার জন্য সহজ রাস্তা হচ্ছে ইউএসবি, যেহেতু আপনার নেট কানেকশন নাই। আর ডেস্কটপ কম্পিউটার হইলে তো ব্লুটুথ থাকার কথা না, তো ব্লুটুথের মাধ্যমে নিতে পারবেন না। ইউএসবি আপনার জন্য সমাধান। এমডি হাফিজুল হোসেন শান্ত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিজয় বা টাইপিং অ্যাপ কি মোবাইল দিয়ে ব্যবহার করা যাবে? কম্পিউটার কিবোর্ড মোবাইল দিয়ে ব্যবহার করা যাবে কি? কোনো সুযোগ হ্যাঁ, আছে? যাবে যাবে, ওটিজি কেবল নিতে হবে আপনাকে একটা। ওটিজি কেবল আপনার হচ্ছে মোবাইলে ইউজ করবেন, তবে ওটিজি সাপোর্ট থাকতে হবে আপনার মোবাইলে, নর্মালি থাকে। তারপরে এই ওটিজির ভিতরে আপনি কিবোর্ড লাগাই দিলেই কাজ করবে।
কিভাবে নিব? লিঙ্কটা কি দেওয়া যাবে? লিংক আপনি ওই যে এইগুলা ওটিটি কেবল অনলাইনেই পাবেন, অথবা আপনার আশেপাশে খুঁজলেই পাবেন। এই যে দেখেন এই জিনিসটা, এই যে মোবাইলে ঢুকবে টাইপ সি অথবা টাইপ বি, আর এইখান থেকে আপনি কিবোর্ডটা এই যে এখানে ঢুকাই দিবেন, কিবোর্ডের লাইনটা। প্রাইস কেমন পড়বে? এটা কম দামে বেশি দামে আছে, 150, 200, 300, 350, ভালো গুলা হইলে আরো বেশি দাম হয়। আর এগুলো থাকলে মনে হয় আমরা হোমওয়ার্ক গুলো করতে পারবো আর কি ফোনের মাধ্যমে। ট্রাই করেন, টাইপিংটা করতে পারবেন আর কি। Right. ঠিক আছে, আর মনে হয় কারো প্রশ্ন নাই। সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা কানেক্টেড ছিলেন। হোমওয়ার্ক গুলো বাসায় বসে একটু করে ফেলেন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।